আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও তাদের সর্বশেষ প্রতিবেদনে বলছে কোভিড-19 মহামারীতে বিশ্বব্যাপী 160 কোটি মানুষ কাজ হারাতে পারেন। কাজ হারানো এসব মানুষের অনেকেই দারিদ্র্য সীমায় ঢুকে যাবেন। লম্বা সময় ধরে চলা লকডাউনে বাংলাদেশেও যেহেতু বিপুল সংখ্যক মানুষ তাদের উপার্জন হারিয়ে বিপদে পড়ছেন, এখানেও নতুন করে বহু মানুষ গরিব হয়ে যাচ্ছেন। অথচ গেল এক দশকের বেশি সময় ধরে দারিদ্র্য বিমোচনে বড় ধরনের সফলতা পেয়েছে বাংলাদেশ। এসব নিয়ে আমাদের আজকের তালিকাটা আলোচনার বিষয়। গরিবের সংখ্যা বাড়াবে ভয়াবহ করোনা? আলোচনায় যাব, তবে তার আগে আমাদের হাতে কিছু তথ্যপাত্র আছে, খুব সংক্ষেপে একটু আমরা দেখে নিতে চাই। আমরা দেখছি যে দারিদ্র্য বিমোচনে যে সফলতা পেয়েছে বাংলাদেশ, যে এখন যে পরিস্থিতি, দরিদ্র লোক আছে 3,40,00,000, সেখানে শতকরা হারে বলা হচ্ছে 20.5%। এটি সরকারের দেওয়া তথ্য এবং এই সংখ্যাটি আরও বেশি ছিল। 1.5 দশক আগে এটি 40%-এর উপরে ছিল এবং সরকারের ক্রমাগত চেষ্টায় দরিদ্র লোকের সংখ্যা ক্রমান্বয়ে কমছে এবং সরকারের যে চেষ্টা সেটি এই সংখ্যার নিচে আরও, এই আনুপাতিক হারের নিচে আরও নামাতে চায় সরকার। এমন একটি পরিস্থিতিতে আমরা অনেক দূর এগিয়ে গেছি, তারপরে হঠাৎ করে এসছে করোনা। আমরা তারপরে কাটে দেখছি যে আসলে সম্ভাব্য মোট দরিদ্র 40.9% হয়ে যেতে পারে, যেটি লকডাউন যদি 3 মাস স্থায়ী হয়। আমরা 1 মাসের বেশি লকডাউন এখন দেখতে পাচ্ছি স্থায়ী হয়েছে এবং অনেক লোক কাজ হারিয়েছে, আমরা ইতিমধ্যে বলেছি। অনেক লোক আসলে উপার্জনের পথ হারিয়েছেন এবং নতুন করে দরিদ্র হতে পারে 20.4% মানুষ। গবেষণা প্রতিষ্ঠান সানেম যেটি বলছে যে এখন আমাদের প্রায় 3.5 কোটির মতো মানুষ গরিব আছেন এবং এইটি যদি চলতে থাকে এবং কিছু মানুষ যদি তাদের উপার্জনের 4 ভাগের 1 ভাগ পর্যন্ত হারিয়ে ফেলে, তাহলে এই বিরাট সংখ্যক লোক নতুন করে দারিদ্র্য সীমায় ঢুকে যেতে পারে। বিশ্বব্যাপী এরকম আলোচনা চলছে যে আসলে আজকে আমরা খবরে দেখলাম 10 কোটি মানুষ দারিদ্র্য সীমায় ঢুকে যেতে পারে এবং আইএলও যেটি বলছে 1.60 বিলিয়ন মানুষ কাজ হারাতে পারে। ফলে সারা বিশ্বে একদম টালমাটাল অবস্থা চলছে। বাংলাদেশও যেহেতু বৈশ্বিক জায়গায় আছে, ফলে এইখানেও প্রভাব পড়বে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে এবং শঙ্কা করা হচ্ছে। তারপরে আমরা দেখছি যে দারিদ্র্য বাড়তে পারে যেসব পেশায়, সানেম বলছে এইসব কথা, যে কৃষি, তার যে উপখাত শস্য, মৎস্য, গবাদি, 43% মানুষ কাজ হারাতে পারেন। সবচাইতে বড় খাত আমরা তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প খাত যেগুলো আছে সেইখানে মানুষ কাজ হারাচ্ছে। সেবা খাতে কাজ হারাচ্ছে। খুচরা ব্যবসায় 11% মানুষ সমস্যায় পড়ছে। যোগাযোগ ব্যবস্থায় 10%, যেহেতু সারা দেশব্যাপী লকডাউন, যানবাহন চলতে পারছে না। বেসরকারি খাতে যানবাহন শ্রমিক যারা, তারা কিন্তু বসে আছেন। নির্মাণ খাতেও একই ধরনের পরিস্থিতি চলছে। এরকম একটি অবস্থায় যাচ্ছে এবং অন্যান্য খাতেও কিন্তু এই ধরনের পরিস্থিতি চলছে। আমরা যেটি দেখছি, যদিও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এইসব মানুষকে উদ্ধারের জন্য, উত্তরণের জন্য। দরিদ্র বাড়তে পারে যেসব জেলায়, সেখানে বলা হচ্ছে ময়মনসিংহ, সুনামগঞ্জ, কক্সবাজার, নীলফামারী, নড়াইল, চট্টগ্রাম, আরও অনেকগুলো এলাকা আছে যেখানে সবচেয়ে বেশি দরিদ্র হতে পারে 30.2%, 27.7% সুনামগঞ্জ, এভাবে বাড়ছে। চট্টগ্রাম আমরা দেখছি এবং আমাদের দরিদ্র লোকের কেন্দ্রস্থল যেটি উত্তরাঞ্চল আছে, সেখানেও অনেক মানুষ দরিদ্র হয়ে উঠতে পারে। এই হচ্ছে আমাদের আলোচনার প্রেক্ষাপট। মহামারী করোনা আমাদের এই দিকে ঠেলে দিচ্ছে। আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে দেশের দুজন বড় অর্থনীতিবিদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য এবং সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম এবং গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ডক্টর সেলিম রায়হান, আপনার কাছে শুরুতে জানতে চাই, যেহেতু সানেম একটি গবেষণা করেছে যে 1.5 দশক জুড়ে দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ যে বড় ধরনের সফলতা পেয়েছে, সেই জায়গায় বলা হচ্ছে এটি নিষ্ফল হয়ে যেতে পারে যদি এত মানুষ আবার নতুন করে দারিদ্র্য সীমায় ঢুকে যেতে পারে। কি ধরনের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের কি ধরনের প্রভাব পড়তে পারে? ডিবিসিকে এরকম একটা গুরুত্বপূর্ণ শুরু করার জন্য আমার কাছে মনে হয় যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা অসম রকম অ্যাটেনশন রিকোয়ার করে, অফকোর্স। এবং আমি খুবই আনন্দিত যে অসম্ভব গুরুত্বপূর্ণ একজন পলিসি মেকার প্রফেসর শামসুল আলম উনি আছেন এই আলোচনায়। এবং আমরা যে সানেমের পক্ষ থেকে যে গবেষণাটা করেছি, এটা হচ্ছে এক ধরনের, আপনারা জানেন যে এই সময়ে আসলে সার্ভে করাটা খুব কঠিন। যদিও ব্র্যাক তারা এক ধরনের একটা সার্ভে করেছে টেলিফোনের মাধ্যমে। আমরা যেটা করেছি যে সবচেয়ে লেটেস্ট যে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্স সার্ভে বিবিএস এর আছে, সেই সার্ভের ডেটা প্রায় 44,000 হাউস হোল্ডের উপরে ডেটা আছে সেখানে। সেই সার্ভে ডেটাকে ইউজ করে আমরা কিছু অর্থনৈতিক মডেল ইউজ করে আমরা এই ধরনের কিছু সিনারিও বিল্ড আপ করে এরকম একটা অ্যাসেসমেন্টে এসেছি। যেটা আমরা বলছি এটা এক ধরনের একটা এস্টিমেট এবং সিচুয়েশন কিন্তু ডিফারেন্টও হতে পারে। এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। বেশিও হতে পারে ইন দ্য সেন্স যে যদি লকডাউন আরো প্রলংড হয়, যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস আরো যদি আমরা যদি দেখি যে স্টাক হয়ে থাকে, স্থবির হয়ে থাকে, এবং যদি দেখা যায় যে আসলে আমরা মানুষের যে ইনকাম, আয়, যেটা বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর যে আয়, সে যদি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে কিন্তু দারিদ্র্য অনেক বাড়বে। দুটো জিনিস আমি একটু পরিষ্কার করে বলতে চাই। এক হচ্ছে দারিদ্র্যর হিসাব নিকাশ, এটা কিন্তু খুবই সেনসিটিভ হচ্ছে দারিদ্র্যের আয়সীমার ব্যাপারে। এবং আমরা দেখেছি এবং অনেক গবেষকও দেখেছেন দারিদ্র্য আয়সীমার সামান্য এদিক সেদিক কিন্তু আমাদের দারিদ্র্যের হার অনেক পরিবর্তন করে দেয়। তার বড় কারণ হচ্ছে দারিদ্র্য আয়ের কাছাকাছি একটা বিশাল সংখ্যক মানুষ থাকে। আমরা যাদেরকে ভালনারেবল পপুলেশন বলছি, অসহায়, অর্থনৈতিকভাবে অসহায় পপুলেশন। আমরা দেখেছি যে সামান্য দারিদ্র্য এবার ইনকাম ফল করলে অথবা দারিদ্র্য আয়সীমার যে সামান্য বাড়ে, তাহলে কিন্তু একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী দারিদ্র্যের নিচে পড়ে যায়। তো এই অ্যাসেসমেন্ট থেকে আপনি যে প্রশ্নটা করেছেন যে এটার অভিজ্ঞতা কি? এটা অর্থনৈতিক যেমন একটা অভিজ্ঞতা আছে, সামাজিক একটা বিশাল বড় ধরনের অভিজ্ঞতা আছে। কারণ আমরা গর্ব করে বলি এবং আমরা এটা গর্ব করতেও চাই যে বাংলাদেশের যে দারিদ্র্য বিমোচনের যে সাফল্য এবং বিশেষ করে গত ১.৫ দশকে এটা কিন্তু এই যে একটা আনপ্রেসিডেন্টেড যে ক্রাইসিস আমরা এখন দেখছি, এটা বাংলাদেশে কখনো এরকম ক্রাইসিস ফেস করেনি। বিশ্বেরও সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের ক্রাইসিস কখনো কেউ ফেস করেনি। জি, ডক্টর সেলিম রায়হান, আপনার কাছে আবারও ফিরবো অভিজ্ঞতার বিষয়টি জানতে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম, এই যে সারেম যেটি বলছে যে প্রায় ৩.৫ কোটি মানুষ নতুন করে সমস্যায় পড়তে যাচ্ছেন, বিশ্বব্যাপী এরকম একটি আন্দাজ করা হচ্ছে যে ১০ কোটি মানুষ দারিদ্র্য সীমায় ঢুকে যাবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার কিভাবে মূল্যায়ন করছে? আমরা কি ধরনের পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছি? ধন্যবাদ। আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এনেছেন। এটি খুবই প্রাসঙ্গিক এই মুহূর্তে। নানান প্রক্ষেপণ আমরা পাচ্ছি এই কোভিডের বিস্তার শুরু হওয়া থেকে। নানান রকম প্রক্ষেপণ, ভবিষ্যৎবাণী আন্তর্জাতিক সংস্থাগুলো করছে। সেটা আইএলও করেছে, বিশ্ব ব্যাংকের কিছু প্রক্ষেপণ আছে, জাতিসংঘ কিছু উদ্বেগ প্রকাশ করেছে, দুর্ভিক্ষ হতে পারে এরকমের। তো সবগুলি চলমান। তাৎক্ষণিকভাবে তারা এই বিষয়টাকে নিয়েছে এবং তারা এত বিষয়ে গবেষণা করে তাদের প্রক্ষেপণ দিয়ে যাচ্ছে। এবং একটি বিষয় লক্ষ্য করেছেন, কোন প্রক্ষেপণই এই মুহূর্তে চূড়ান্ত বা এটাই থাকবে, এটা ডক্টর সেলিমও বলেছেন যথার্থই, যে এটা কম হতে পারে, বেশি হতে পারে। তার মানে বিষয়টা খুব বিষয়গত, খুব এখন অবজেক্টিভ বলা যাবে না, বস্তুনিষ্ঠ বলা যাবে। তো যে বিষয়টি মূল সত্য সেটি হলো দারিদ্র্য সীমায় এটা একটা অকস্মাৎ ঘটনা আমাদের জন্য। সমুদয় অর্থনৈতিক কার্যক্রম স্থবির করে আমরা গৃহাবদ্ধে আমাদের দেশ, বিভিন্ন দেশ তাই করেছে সংক্রমণ প্রাথমিকভাবে রোখার জন্য। তো এটি তো অভাবিতপূর্ব, সে কারণে এই ধরনের প্রক্ষেপণগুলো ঠিক আছে, দিতে থাকুক। এবং আমাদের নিজেদেরও প্রক্ষেপণ হলো এই যে আমরা দেখেছি যখন সামাজিক সুরক্ষা কৌশলপত্র তৈরি করি তখন স্বাভাবিকভাবে বান, বন্যা, দুর্ভিক্ষ হলে, ঘূর্ণিঝড় হলে সাধারণত 25 থেকে 30% লোক যারা দারিদ্র সীমার কাছাকাছি আছেন তারা দারিদ্র্যে চলে আসেন। একটা ক্রপ ফেলিয়ার হলো, একটা ফসল ব্যর্থ হলো বড় রকমের, তখন তারা দারিদ্র সীমার নিচে চলে আসে। আবার ভালো অবস্থা হলো, দরদাম বাজারে ভালো থাকলো পণ্যের, কৃষি পণ্যের, অনেক লোক আবার দারিদ্র সীমায় উঠে চলে আসে। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এই ওঠানামাটা একটা স্থির থাকে না। যে সংখ্যাটা আমরা দিচ্ছি যে 20.5% এখন দারিদ্র, এটি একেবারে ফিক্স থাকে না। ডক্টর শামসুল আলম, আজকেও যেটি আমাদের খবরে যাচ্ছিল যে আমরা দেখছিলাম যে বহু সংখ্যক মানুষ তাদের ফসল বাজারজাতকরণে সমস্যায় পড়ছেন এবং মাঠে শ্রমিক পাচ্ছেন না। এরকম একটি, আপনি যেটি বলছিলেন যে একদম প্রান্তিক পর্যায়ে লাইনে যেগুলো থাকেন তারা আবার নতুন করে দারিদ্র্যের মধ্যে ঢুকে যেতে পারেন। তো যারা শস্যের দাম পাচ্ছেন না অথবা শ্রমিক পাচ্ছেন না, বাজারজাতকরণ করতে পারছেন, এই লোকগুলোকে আপনার টার্গেট করেছেন, স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো। সেখানে কৃষির সঙ্গে যারা যুক্ত তাদেরকেও আনা হয়েছে। আপনি কি মনে করেন যে সরকারের এই পদক্ষেপগুলো যথার্থ, যদিও প্রশংসিত হচ্ছে নানা প্রান্ত থেকে, পর্যাপ্ত কিনা? আপনাকে বলি, অবশ্যই দরদাম না পেলে দারিদ্র সীমার নিচে পড়ে আসে, আর ভালো দরদাম পেলে উপরে চলে যায়। তো এটি আপনাকে যেটা বলি, এখন আমাদের কৃষি খাতে সবচেয়ে বড় যে ফসল বড়, সেটার এখন কর্তন চলছে, বিশেষ করে হাওড় অঞ্চলগুলিতে ব্যাপক। প্রায় 55% কর্তন সম্পন্ন হয়েছে সরকারি প্রচেষ্টায়। প্রায় 400 হারভেস্টার, 400 রিপার সেখানে পাঠানো হয়েছে। 3.25 লক্ষ শ্রমিক স্থানান্তর হয়েছে সে হাওড় এলাকাগুলোতে বিভিন্ন জেলা থেকে। সরকারের এই তড়িৎ এবং সুচিন্তিত পদক্ষেপের ফলে আমরা দ্রুত এই বড়টা উঠিয়ে নিতে পারবো।
এখন পরবর্তী যে প্রশ্নটা আপনি করেছেন, দরদাম পাচ্ছে না, এটাও খুবই স্বাভাবিক। যখন আপনার সব পরিবহন বন্ধ থাকে, বড় বড় পরিবহন বাজারগুলো পুরো কাজকর্ম করতে পারছে না, তো স্বাভাবিকভাবেই উৎপাদন কেন্দ্রে উৎপাদিত পণ্য জমা পড়ে যায়। সেখানেই আমরা চাচ্ছি এবং দ্রুত যাতে বিশেষ করে কৃষি খাতের পণ্য চলাচল আগে অবমুক্ত করা ছিল, আপনারা জানেন পণ্য নিয়ে ট্রাক চলাচল করতে পারতো, এখন সেটি আমরা চাই সেই উৎপাদন কেন্দ্র থেকে পাইকার, ফরিয়া, ব্যাপারী, মিলার এবং যারা আড়তদার আছেন সবাই যেন কাজে ফিরে আসতে পারে। ডক্টর শামসুল আলম, আমরা বুঝতে পেরেছি আমাদের একটি বিরতির সময় হচ্ছে। কৃষিখাত ছাড়াও অন্যান্য খাত, শিল্প খাত, সেবা খাতের অনেকে কাজ হারাচ্ছেন, তারাও দারিদ্র্যসীমায় পড়ে যেতে পারেন, এরকম একটি প্রসঙ্গ আসছে। ডক্টর সেলিম রায়হান এবং ডক্টর শামসুল আলম দুজন আমাদের সঙ্গে আছেন। আমরা বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে যুক্ত হব। দর্শক, চলছে ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। আলোচনার বিষয় গরিবের সংখ্যা বাড়াবে ভয়াবহ করোনা। সাথে আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য এবং সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম এবং গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। অধ্যাপক ডক্টর সেলিম রায়হান, আপনার কাছে যদি আবার ফিরি, একটু জানতে চাই যে সমস্যা বিষয়টি অবতারণা করেছে সানেম, নিশ্চয়ই সানেমের আলাদা করে কিছু সুপারিশ আছে কি করে সমস্যা থেকে উত্তরণ ঘটানো যায়, বিশেষ করে কৃষি খাত, উৎপাদন খাত, সেবা খাত কেন্দ্রিক যে দারিদ্রতা বাড়ার শঙ্কা দেখা দিচ্ছে, সেটা কিভাবে কমানো যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ঠিক যে আমরা নাম্বার নিয়ে বিতর্ক করলেও এই ব্যাপারে মোটামুটি সবারই একমত যে আসলে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। এবং একটা জিনিস সত্য যে এই ধরনের অভিঘাতের কারণে সাময়িকভাবে অনেক বিশাল সংখ্যক মানুষ দরিদ্র হতে পারে। দেখতে হবে যে এই দরিদ্র মানুষের মধ্যে আসলে কতজন পার্মানেন্টলি দরিদ্র হয়ে যাচ্ছে। সুতরাং ভয়টা হচ্ছে এরকম যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই ক্রাইসিসের মধ্যে কিন্তু আসলে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ীভাবে দরিদ্র হয়ে যেতে পারে। মানে স্থায়ীভাবে বলতে বোঝাচ্ছি লম্বা সময়ের জন্য, এটা সাময়িক দারিদ্র্যের বিষয় না। আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদেরকে খাত ভিত্তিক পলিসি অথবা প্রোগ্রাম নেওয়ার সুযোগ আছে। এবং আমি দেখেছি, আমি অবশ্যই সরকারকে সাধুবাদ জানাবো যে তারা কৃষিকে গুরুত্ব দিয়ে এবং অন্যান্য শিল্প এবং সেবা খাতকে গুরুত্ব দিয়ে স্টিমুলাস প্যাকেজের মধ্যে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। এখন এটা দরকার যে এগুলো কার্যকরী প্রয়োগ। এখানে দুটো তিনটে বিষয় আছে। যে একটা হচ্ছে যে খাতগুলোতে আমরা সানেমের অ্যাসেসমেন্টে দেখিয়েছি যে যেখানে দরিদ্র মানুষের নতুন করে দরিদ্র হওয়ার সংখ্যাটা বেশি, প্রবণতাটা বেশি, সেই খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার বিষয় আছে। বিশেষ করে কৃষি খাত আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার জায়গা আছে এবং সানেম থেকে আমরা সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাবনাও করেছি। পাশাপাশি আমরা এটাও বলতে চেয়েছি যে রপ্তানিমুখী যে খাতগুলো আছে, গার্মেন্টস, এবং শুধুমাত্র গার্মেন্টস না, গার্মেন্টস এর বাইরেও যে রপ্তানিমুখী খাতগুলো আছে সেগুলোকে কোনোভাবে ইগনোর করা যাবে না। সেখানে কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর, নতুন দরিদ্র জনগোষ্ঠী বড় ধরনের একটা কনসেন্ট্রেশন থাকতে পারে। প্রচুর সেবা খাত যেগুলো ইনফর্মাল সেক্টরে, ঢাকা এবং অন্যান্য মেট্রোপলিটন সিটিতে, সেখানেও কিন্তু একটা বড় ধরনের কনসেন্ট্রেশন আছে। আমি একটা জাস্ট ওভারঅল যে জানি আপনার সময়ের স্বল্পতা আছে, জাস্ট একটা জায়গায় আমি একটু গুরুত্ব দিব, সেটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজের ইমপ্লিমেন্টেশনের জায়গাটা। কারণ অনেক কিছু নির্ভর করছে যে আমরা এই দারিদ্র্যের বিষয়টাকে সামগ্রিকভাবে আমরা মোকাবেলা করতে পারছি কিনা, সেটা নির্ভর করছে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিসকে নর্মাল স্টেটে নিয়ে আসতে পারবো কিনা। এবং তার জন্য কিন্তু স্টিমুলাস প্যাকেজ, এবং স্টিমুলাস প্যাকেজের মূল উদ্দেশ্য হচ্ছে স্টিমুলেট করা। জি, এবং সানেম বোধহয় এটিও বলেছে সংবাদ মাধ্যমে আমরা যেটি দেখলাম যে ভঙ্গুর জনগোষ্ঠীকে আলাদা করে চিহ্নিত করে তাদের কাছে সেই টাকাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। আপনার কাছে আবারও ফিরবো সময় থাকলে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সেলিম রায়হান। ডক্টর শামসুল আলম, আপনার কাছে আসতে চাই যে কৃষি খাত কেন্দ্রিক, উৎপাদন খাত কেন্দ্রিক, সেবা খাত কেন্দ্রিক যে প্রণোদনার কথা বলা হচ্ছে এবং সরকার যে ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত সেটি প্রশংসা করা হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, আপনি কি মনে করেন সানেমের যে সুপারিশগুলো আছে সেগুলো সরকার বাস্তবায়ন করতে পারবে অথবা করা উচিত, অথবা আলাদা করে নিশ্চয়ই কোনো ভাবনা আছে সরকারের? আপনাকে ধন্যবাদ। সরকার কিন্তু কোনো সুপারিশের অপেক্ষা না করেই কোনো অর্থনীতিবিদদের সুপারিশ সমূহ ঘোষিত হওয়ার অনেক আগেই আপনি জানেন এই সহায়তা প্যাকেজগুলো ঘোষণা করা হয়েছে। সেটা কৃষির জন্য, শিল্পের জন্য, সেবা খাতের জন্য, দরিদ্রদের জন্য 5 কোটি দরিদ্রকে অর্থ সহায়তা, খাদ্য সহায়তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কার্যক্রম এগুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে। এগুলো সরকার খুব সক্রিয়ভাবে প্রথম দিকেই করে ফেলেছে, আপনি জানেন।
আপনি জানেন ফোর্স যে ম্যাগাজিনটি, সেটি মানে প্রধানমন্ত্রীর এই করোনা মোকাবেলায় যে ব্যবস্থাপনা এবং তড়িৎ পদক্ষেপ গ্রহণ সেটি প্রশংসা করেছে। এখন আপনি আপনার আরেকটা কথায় আসি, দারিদ্র বাড়বে এটা নিয়ে ভীতি করার খুব কিছু নেই, বাড়বে, কারণ এই ধরনের বড় ধরনের ঝুঁকিতে বিপর্যয় অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকে, দারিদ্র তো বাড়বে। তো সে ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে বিধায়ী আমরা এত বিস্তারিত কার্যক্রম সহায়তা সূচি সরকার গ্রহণ করেছে। জি ডক্টর শামসুল আলম, একটু বিষয় আমি জানতে চাই যে এসডিজি যেটি আমাদের এখন সামনের বড় চ্যালেঞ্জ, যেখানে এসডিজির প্রথম দুটি শর্তই দেওয়া হচ্ছে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, 1 এবং 2 নম্বর শর্তে বলা আছে। আপনি কি মনে করেন তাহলে আমাদের এসডিজি অর্জন একটু চ্যালেঞ্জে পড়ে গেল? আমরা তো এমডিজি খুব দ্রুত অর্জন করতে পেরেছিলাম এবং সফলতা পেয়েছিলাম। না, সবই ঠিক আছে, সেটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এসডিজি বাস্তবায়ন এখন খানিকটা হলেও স্লথ হবে। অবশ্যই অর্থনৈতিক কার্যক্রম নির্ভর করিতে অগ্রগতি হয়, পরিবর্তন হয়, সেটি যদি সারা বিশ্বে স্তীমিত হয়ে পড়ে তো এসডিজি বাস্তবায়নে অনেক লক্ষ্যগুলো অভিষ্টগুলো অবশ্যই বিলম্বিত হতে পারে। তো আমি যে কথাটা বলছিলাম, সরকার কৃষিক্ষেত্রে কিন্তু ব্যাপক পদক্ষেপ নিয়েছে। আরেকটি কথা হলো কৃষক দরদাম পাচ্ছে না। এখন এই প্রণোদনা প্যাকেজ বলি, কৃষি বলি, বাজার ব্যবস্থা পুনঃস্থাপিত না হলে কোনোটাই কার্যকর হবে না, কোনো সুপারিশই বাস্তবায়ন হবে না যদি না বাজার ব্যবস্থা চালু না হয়। সে বাজার ব্যবস্থা চালু করার জন্য কৃষি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেবা খাত একটু বিলম্বিত হতে পারে, বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, এগুলো এখনই বললে তো আর খুলে দেওয়া যাবে না, কারণ জীবন রক্ষার বিষয়টি তো সর্বাধিক গুরুত্ব দিতে হবে। জি, সরকার সেই গুরুত্ব দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ডক্টর শামসুল আলম, আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই যে সামনে আমাদের বাজেট আছে, আমরা জানি সামাজিক সুরক্ষা খাতের মাধ্যমে বরাদ্দ বাড়ানোর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে নানাভাবে সহযোগিতা করা যায়। আপনি কি মনে করেন আমাদের চিরায়ত যে পদ্ধতি সামাজিক সুরক্ষা খাতে যেভাবে বরাদ্দ দেয়, এবার একটু ভিন্নভাবে ভাবার দরকার আছে, সময় এসেছে? সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়বে এটা একেবারেই বলা যায়, এই জন্য যে এখন যেহেতু দরিদ্রের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর যারা দরিদ্র আছে তারাও এখন ভয় সংকুল আছে, খাদ্য পাবে কি পাবে না, কারণ দুর্ভিক্ষের একটা প্রক্ষেপণ আছে জাতিসংঘের। তো এগুলোর জন্য সামাজিক সুরক্ষার বিস্তৃতি বাড়বে, অবশ্যই ভাতাও বাড়বে। আমার বিশ্বাস এটা মোকাবেলার জন্য যেটুকু প্রয়োজন সরকারের দিক থেকে কিন্তু সুপরিকল্পিত সেগুলো করা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শামসুল আলম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেলিম রাহান, একদম শেষ সময় চলে এসেছে আপনার কাছে। সবাই বলছে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো দরকার, ডক্টর শামসুল আলম উনিও বলেছেন যে এবার সেটি বাড়বে। আপনি কি মনে করেন এটির আসলে কাঠামো কেমন হওয়া উচিত? এটা তো অবশ্যই বাড়াতে হবে, কোনো সন্দেহ নেই। এবং কিন্তু বাড়ানোর ক্ষেত্রে আমি জাস্ট দুটো তিনটা বিষয় বলতে চাই। এক হচ্ছে যে দেখতে হবে যে পরিমাণটা বাড়ানো হচ্ছে, আমরা জানি সামাজিক সুরক্ষা খাতে অনেক লুপহোলস আছে, এমনকি প্ল্যানিং কমিশন থেকেও নানা স্টাডিতে আমরাও সহায়তা করেছি। সেসব জায়গাতে আমরা দেখেছি যে এই লুপহোলস গুলোকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু পরিমাণ বাড়িয়ে কোনো লাভ নেই। সুতরাং দেখতে হবে যাতে সত্যিকার অর্থে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের কাছে যেন সুরক্ষাটা পৌঁছে, এবং সেটা নিশ্চিত করতে হবে। আমরা সানেমের পক্ষ থেকে একটা জিনিস আমরা দাবি করেছি, সেটা হচ্ছে যে এই যে স্টিমুলাস প্যাকেজ, যেখানে একটা বিশাল সংখ্যক একটা উদ্দেশ্য আছে সামাজিক সুরক্ষা, পাশাপাশি শিল্প এবং সেবা খাতকে সহায়তা দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে মনিটর করা দরকার। কারণ এত বড় একটা স্টিমুলাস প্যাকেজ হ্যান্ডেল করার অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশে কখনো আপনি কি মনে করেন মনিটরিং এর ঘাটতি আছে? আমরা একটা জাতীয় মনিটরিং কমিটি গঠন করার আহ্বান জানিয়েছি, যেখানে সব প্রতিনিধিরা থাকবে সব। জি, ডক্টর সেলিম রায়হান, ডক্টর শামসুল আলম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তালিকাতে আজকে সময় দেওয়ার জন্য। সময় থাকলে নিশ্চয়ই আরও আলাপ করা যেত। দর্শক, তালিকাতে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।